কলকাতায় এতক্ষণে হয়তো পুজো শুরু, কিন্তু তা বলে কি প্রবাসীরা হাতের ওপর হাত রেখে বসে থাকবে শুধু? দেশের মতনই বিদেশেও যখন বন্ধুরা একত্রিত হওয়ার সুযোগ পায়, পরিবেশটা আলাদা হলেও আড্ডাটা কি একই রকম বলা যায়? চলুন দেখি। $26 দিয়ে স্যাফরন কেনা হচ্ছে, ঠিক আছে? জায়ফল, দারচিনি, ভোগ কাটার মতন। কলকাতা থেকে আমেরিকা আমরা কি শুধু একাই আসি? একেবারেই না। আমরা সঙ্গে নিয়ে আসি আমাদের ভাষা, সংস্কৃতি, স্মৃতি, খাবার, পরিবার, আরো হয়তো অনেক কিছু। আসলে প্রবাসী মানেই দেশের একটা টুকরোকে সঙ্গে রাখা। বালতি, বালতি, ইয়েস বালতি। খুব হ্যাপি হলাম বাকেট না বলে বালতি বলে। প্রবাসী মানেই অচেনা জায়গায় সব সময় পরিচিতির সন্ধানে থাকা। প্রবাসী কি বিদেশে শুধু একাই থাকে? প্রবাসী তার আশেপাশে একটা পুরো জগৎ নিজের মতন তৈরি করে ফেলে। তবে নিজের জগৎ তৈরি করতে পারলেই কি গল্প শেষ? একেবারেই না। প্রবাসী মানে অন্যের জগৎকেও সম্মান দেওয়া। প্রবাসী মানে নিজের বাইরে অন্যের জগৎকে মানতে শেখা। আসলে ব্যাপারটা কি বলুন তো, শুধুমাত্র নিজেরটা বুঝে নিলে হয়তো জীবনটা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আশেপাশে প্রত্যেকটি মানুষকে যথাযথ সম্মান দিলে আর মিলেমিশে থাকার চেষ্টা করলে তবেই জীবনকে উপভোগ করে আনন্দ পাওয়া যায়। সেরকমই একটি উদাহরণ নিয়েই আজকের এই ভিডিও। ফিরে এলাম আমেরিকায় প্রবাসীদের জীবন থেকে একটি অংশ নিয়ে। শুরু করতে চলেছি আবার একটি নতুন গল্প। ওয়াকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় বাঙালিদের জীবন থেকে একটি টুকরো। Presenting to you a piece of our life from the United States of America. হতে পারে আজ এই গল্পটা আপনাদের সামনে এক বাঙালি বলতে এসেছে, কিন্তু শেষ অবধি দেখলে হয়তো বুঝবেন এই কাহিনী প্রত্যেক প্রবাসীদের জীবনে সমানে ঘটে চলেছে, সে অন্য রাজ্যই হোক, অন্য দেশ বা অন্য মহাদেশ। তবে গল্পটাকে রাজধানীতে নিয়ে যাওয়ার আগে আমাদের শহরে আপনাদের আরেকটি পরিবারের সাথে পরিচয় করাবো, যাদের সাথে আমাদের পরিচয় হয়েছে আমাদের এই চ্যানেলের মাধ্যমেই। আর হাতে গোনা কিছুদিনের মধ্যেই তাদের সাথে বন্ধুত্ব এমন পর্যায়ে গেছে, তার উদাহরণ দেখতে পাবেন আর কিছুক্ষণের মধ্যে। চলুন শুরু করি গল্পটা। আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের সাথে আমাদের কমেন্ট সেকশনের থ্রু দিয়ে বন্ধুত্ব হয়েছে, এবং সেটা একজন দুজন না, বেশ কিছু মানুষজন লিস্টে অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমরা আজকে সেরকমই এমন একজনের বাড়ি যাচ্ছি যাদের সাথে আমাদের বন্ধুত্ব কমেন্ট সেকশনে হয়েছে যখন তারা কলকাতায় ছিল, এবং ভাগ্য এমন যে তারা যখন এই দেশে আসার অপরচুনিটি পেলো, তারা এলো তো এলো আমাদের শহরেই এলো। আজকে সেরকমই একজনের সাথে আমাদের সাথে পরিচয় করাবো। চলুন সব। বাহ, এখানে পড়বো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঘরের বন্ধুটা শুধু কি দেবে? আচ্ছা দুটোকে ওকে দেখ। ওরে বাবা রে, এটা কে এসে গেল তোকে? আমি ও দাও। আমি থ্যাংক ইউ। হ্যাঁ, তো যেরকম মৌসুম বললো আসার সময়তে যে আমাদের ওয়াকে অ্যাডভেঞ্চারের পরিবার তো ধীরে ধীরে বেড়েই চলেছে, এবং এরা যাদের কাছে এসেছি এখানে, এদের সাথে আমাদের পরিচয় ওয়াকে অ্যাডভেঞ্চারের কমেন্ট সেকশনের মাধ্যমে শুরু হয়েছিল যখন এরা ছিল কলকাতাতে। তারপরে এখানে এলো, এমনভাবে এলো যে রিচমন্ডে এরা এলো এবং এদের সাথে আমাদের পরিচয় হলো। তো এই প্রথম ওদের বাড়িতে আমরা এসেছি, আর এই খুদে সদস্যটা আমাদের মেন অ্যাট্রাকশন। ও প্রচন্ড অ্যাক্টিভ এবং আজকে ওর সাথে প্রচুর খেলাধুলো করবো আমরা। তো এটা হচ্ছে শুভজিৎ, এটা সৌমি। ওর নামটা বলতে গিয়েই ব্যাটা পালিয়ে গেল।
তবে ওর নামটা বেশ ইন্টারেস্টিং, যে রেখেছে তার কাছে শুনি দাঁড়ান। জোহানজিতের নামটার সিক্রেটটা বলো, সেটা আমি জানি আর বেশি জানি। জোহানজিতের নামের সিক্রেট আমি বিশাল বড় ফুটবল ফ্যান, এবং আমি হচ্ছি ডাচ টিমের ফ্যান। ডাচ লিজেন্ড জোহান ক্রুয়েফের নামে ওর নাম জোহানজি। বাঙালি আর ফুটবল আলাদা করা কি যাবে? আর হোয়াট ওয়াজ মোর কমফর্টিং ইজ ঘরে ঢুকতেই একটা চেনা খাবারের গন্ধ, আর এখানে বাংলা গান চলছে, মানে দিস ফ্যামিলিয়ারিটি এর কোনো বিকল্প হয় না। কিছু আমাদের পরিচয় হয়েছে আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে, তার মধ্যে কিছুজন আছে যাদের সাথে পরিচয় শুধু পরিচয় লেভেলে থাকেনি, বন্ধুত্ব অবধি করিয়ে গেছে, এবং তাদের মধ্যে একজন হচ্ছে শুভজিৎ। শুভজিতের সাথে পরিচয় এখানে নয়, শুভজিতের পরিচয় যখন ও কলকাতা থেকে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল, এবং তখন থেকে ওর কমেন্টটাই এমন ছিল যে সেই বন্ধুত্বটা অটোমেটিক বেড়ে গেছে, এবং সেইভাবেই ভাগ্য দেখুন এমন যে আমরা যে শহরে থাকি সেই শহরেই ও এসে পৌঁছালো। একে বোধহয় ডেস্টিনি বলে। আমার বিশেষ কিছু বলার নেই, খালি আমি এটুকুই বলতে চাই যে মৌসম যেমন বললো যে আমরা একটা কমেন্টের থ্রু দিয়ে আমাদের আলাপ পরিচয় হয়েছিল শুরুতে, এবং এখন সেই জায়গাটা অনেকটা ক্লোজ হয়ে গেছে, আমরা একই শহরে আছি। আমি তখন আমার ভিসা হয়েছে, আমার আশাটা হবে কি হবে না এই নিয়ে অনেক দ্বন্দ্বের মধ্যে ছিলাম, আমি আসবো কি আসবো না সেটা নিয়ে অনেক দ্বন্দ্বে ছিলাম। ভিডিও সার্চ করতাম বসে বসে দিন রাত, কিভাবে ভারতবর্ষ থেকে আমেরিকায় মানে কোনো ঝামেলা ছাড়া পৌঁছানো যায়, কারণ আমি খুব ঝামেলা পছন্দ করি না। সমস্ত ভিডিও পেতাম আইদার নিউ ইয়র্ক, নাহলে লস অ্যাঞ্জেলস, নাহলে ওয়াশিংটন, রিচমন্ড, কিছু পেতাম না। হঠাৎ করে একদিন ফিডে একটা ভিডিও আসে, সেই ভিডিও আমার মনে হয় সেই সিরিজটা ওদের বেস্ট সিরিজ, প্রিন্ট সিরিজ, যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখবেন। সেই সিরিজটার নাম হচ্ছে বাড়ি ফেরার গল্প পুজোয়। তো ওরা এসছিল, এসে ফিরে যাচ্ছে। আমি ওই এপিসোডটা প্রথমবার দেখলাম, দেখে আমার এত ভালো লাগলো, এবং সেটা একদম রিচমন্ডই পৌঁছচ্ছে। আমি ওই সিরিজটা শুরু করলাম। সিরিজটা শুরুতে ও যখন আমেরিকা থেকে দেশে ফিরছে, সেখানে ওয়াশিংটনে মেট্রোতে উঠে ও দুটো কথা বলেছিল, যে আমরা পিছনে কি ফেলে আসছি, কি ছেড়ে আসছি এবং কি পেতে চলেছি, এর হিসাব নিকেশ আমরা করতে পারি না, হয়তো করেও বুঝতে পারি না। এই লাইনটা আমাকে, আমার সমস্ত যে দ্বন্দ্ব, আমার মনের মধ্যে যত সংশয় সমস্ত কিছু ছিল সব ধুয়ে মুছে দিয়েছিল। তো আমি তখন থেকে ওদেরকে একদম ডিপলি ফলো করা শুরু করেছি, সম্পূর্ণ অন্যরকম ভিডিও আমার মনে হয়, এবং মানে আমি একদম ওদের ফলোয়ার্স। এই যে আমি রিচমন্ড এসে পৌঁছেছি, এখানে সমস্ত কিছু আমি সেট আপ করে উঠতে পেরেছি, ওদের সাথে আমার একবারও কন্ট্যাক্ট হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি আমার কন্ট্যাক্ট হয়ে রয়েছে থ্রু দ্যাট ভিডিও। ওর যে সমস্ত ভিডিওতে যেভাবে সব ডেসক্রাইব করেছে, সেভাবে ও সমস্ত কিছু দেখিয়েছে, আমার মনে হয়েছে আমি তো এই শহরটাতে অলরেডি আগে চলে এসেছি। তো আজকে ওরা আমার ঘরে এসছে, আমরা একসাথে আড্ডা মারছি, গল্প করছি, অনেক গল্প হয়েছে। আমার মানে বলার ভাষা নেই, আমি এত আনন্দ, আমার খুব আনন্দ হচ্ছে আজকে। তোমরা এরকম ভিডিও আরও বানাতে থাকো। হোপফুলি এই ভিডিও তোমরা যে মেসেজগুলো দিচ্ছ, ভবিষ্যতে সেইগুলো মানুষ নিয়ে নেবে, অ্যাকসেপ্ট করবে, বুঝতে পারবে কীভাবে তোমাদের ভিডিওগুলো মানুষকে এফেক্ট করবে, সেইগুলো আমরাও দেখতে পারবো। তোমরা এগিয়ে যাও, চড়ইবতী, এটুকুই বলতে চাই। একটা জাস্ট মানে গল্প বলতে গিয়ে এরকম বন্ধুত্ব হবে, এরকম মানুষজনের সাথে দেখা হবে, এরকম মেন্টালিটি আমরা রাখতে পারবো, একসাথে আলোচনায় বসতে পারবো, কোনো রিলেশন না থাকতে জাস্ট একটা ভিডিওর মাধ্যম দিয়ে এতটা বন্ধুত্ব, এটাই হচ্ছে এই কাজ থেকে আমার সব থেকে বড় পাওয়া। শুধু আমার না, আমার আর সুস্মিতার দুজনের। তবে পরিবার বলতে আমরা যা বুঝি আর কি, যে পরিবার মানে একটা কালেকশন অফ পিপল, যেখানে প্রত্যেকের খেয়াল রাখি আমরা কোথাও না কোথাও, প্রত্যেকের ভালো চাই, এবং সেই পরিবার, সেই কনসেপ্ট নিয়েই আমরা ছোট থেকে বড় হই। এবং কর্মক্ষেত্রে যখন আমরা সেরকম একটা পরিবার বানাতে সক্ষম হই, যেখানে আর 5টা মানুষ আমার মতোই ভাবে, আমার মতো করেই আমার ভালো চায় এবং সবার ভালো চায়, এইটা যখন করতে পারি, তখন কোথাও মনে হয় যে হ্যাঁ, যতটা শ্রম আমরা এই কাজের পিছনে দিই, সেটা কোথাও না কোথাও সার্থক, একদমই তাই। এবং এটা অন্য কোনো কিছু দিয়ে মাপা যায় না। ভিউজ, কাউন্ট, অমুক তুসুক, এগুলোর ঊর্ধ্বে এই পাওয়াটা।
এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই পরিবার আরো অনেক বড় হবে এবং আপনাদের অনেক বড় নয়, গভীর হবে। হ্যাঁ, ট্রু। তো আরো অনেক মানুষকে আমরা স্পর্শ করতে পারবো আমাদের এই কাজ দিয়ে, তো সেই আশাই রাখবো ফর দ্য ফিউচার। চলো, তবে এখনো ডিনার হয়নি, অনেক খাওয়া দাওয়া আছে। তবে খাওয়ার আগে আরেকজনের সাথে একটু গল্প বাকি আছে, দেখতে থাকুন। বালতি, ইয়েস বালতি। বাহ, খুব হ্যাপি হলাম বাকেট না বলে বালতি বলেছি। নেক্সট কি কালার, কি শেপ? Circle, triangle, Yeah. circle, triangle, square, circle. গুড। শুভজিৎ, তোমার কোনো চিন্তা নেই গো, ব্রিলিয়ান্ট, এর মধ্যে প্রডিজি মনে হচ্ছে তো। এই গুড, ভেরি গুড। এরপরে এবার কি প্যাটার্ন হবে? করো, কি কালার? green, red, red, green, red, red. Green. ও ব্যাক ক্যালকুলেশন করছে। আমার মাথা পেয়েছে, আমার মাথা পেয়েছে। গুড। ও দেখে নিল কি বাকি আছে, LHS = RHS করে দিয়েছে। তোকে এই বুদ্ধিটা কে দিল রে? হ্যাঁ, কে দিল? কে দিয়েছে? কি করে বললি? ওকে ওকে তুই কনসিয়াস কেন করছিস রে? ও খেলছোর মতো। আচ্ছা ঠিক আছে, নে, হোয়াট ইজ নেক্সট? তবে এত কিছুর মাঝখানে সেই দিন শুভজিৎ আমাদের থেকে একটা খবর লুকিয়ে রেখেছিল। সেটা কি, সুস্মিতার কাছেই শুনুন। আমরা খেতে বসে একটা রিভিলেশন হয়েছে, সেটা হচ্ছে আজকে শুভজিতের জন্মদিন। আমরা কেউ জানতাম না, এত কিছু রান্না করেছে সৌমি এবং শুভজিৎ ইজ সুস্মিতা চিফ গেস্ট আজকের এই ডিনার টেবিল। হ্যাঁ, মানে বাড়িতে সবার জন্য একটা না একটা কিছু আনা হয়েছে, ওকে বাদ দিয়ে। হ্যাঁ, মানে যার জন্মদিন তার কোথায় তার স্পেশাল গিফট পাওয়ার কথা, বাট এনিওয়ে গল্পটা হচ্ছে আমার স্পেশাল গিফট। না, এটা শুভজিতের অন্যায়। শুভজিৎ আমাদেরকে বলেনি, ওর একবার হলো বলা উচিত ছিল যে আমার জন্মদিন। অবশ্য আমরা না, যে বলছে, যে ক্যামেরার পিছনে বলছে, তারও একই অবস্থা। সেও কাউকে বলতে চায় না ওর জন্মদিন, তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো যাই হোক, ঠিক আছে, সেই সুবাদে আমরা বেশ এখন এক মাস আগে বোধহয় জন্মদিন গেছে, এপ্রিল মাসে জন্মদিন গেছে। এরকমও হয়েছে যে জন্মদিনের দিনকে হয়তো আমরা শুটও করেছি বা কোনো তো ভিডিও করেছি, মৌসমকে বলেছি যে বল আমরা এই উপলক্ষে এখানে এসেছি। না, আসলে একটা বয়সের পর না কেমনি একটা অকওয়ার্ডনেস আসে, হয়তো বলতে পারি না। হয়ে যাচ্ছি মনে হয় বল। অ্যাকচুয়ালি ওইটা না, ঠিকই, একটা বয়সের পর জন্মদিন বলা মানে বয়সটা তো কমছে না, বেড়েই চলেছে। 12 বছর বয়সের পর আবার হ্যাঁ আর আমার আরো বলতে ইচ্ছে করে না, তার কারণ আমার জন্মদিনটাই হচ্ছে আমার একটা দিনে, হ্যাঁ। যেখানে আরেকজন আচ্ছা, একজন এত বড় মানুষের জন্মদিনের সাথে কোইনসাইড ও ও হ্যাঁ তো। এবং আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, ডেটটা নিশ্চয়ই ইউটিউব কোনো স্ট্যাম্প দেয় না বলে এটা বোঝা মুশকিল, ওই জন্য ডেটটা আমি লক করে রাখলাম। রবীন্দ্র জয়ন্তী, তুমি তো হেভি লাকি, রবীন্দ্রনাথের সাথে জন্মেছো। কিন্তু রবীন্দ্রনাথের আরো কোয়ালিটিই নেই, একটা কোয়ালিটি যদি থাকতো উদ্ধার হয়ে যেত। না, আছে, সেটা হয়তো লেখাতে না থাকলেও অন্য কিছুতে নিশ্চয়ই আছে। এই একবার যে প্রবাসীর বন্ধুত্ব হলো, ব্যাস আমাদের যাওয়া আসা লেগেই ছিল। কখনো আমাদের বাড়িতে ইকির মিকির চামচিকির খেলতে আসা হতো, আবার কখনো ওদের বাড়িতে পছন্দের খাবারের সন্ধান পেয়ে আমরা ছুটে যেতাম। এটাই হয়, প্রবাসী আসলে পরিবারের মতন হয়ে যায়। মাথা ইয়ারবি আমার চারটে ফল্ট আছে। ওদের হলো ভোটটা শিয়ালের মাথায় নিতে যাচ্ছি। আরে আন্টি তো 20টা আঙুল আগে বন্ধ হয়ে যাবে, তো পাচ্ছে। মিকি চামড়া কাটা ও সরি, 10টা মুডরে হাড়ি পুরি গোলা বসে চাল করে চাল। এটা তো নয়, একটি নতুন সম্পর্ককে গড়ে উঠতে দেখলেন। এবার চলুন পুরনোর কাছে যাই। রিচমন্ড থেকে দৌড়ে যাই ওয়াশিংটন ডিসি, সায়নদা আর শালিনীর বাড়িতে, যেখানে আমরা যে কোনো অজুহাত খুঁজে পৌঁছে যাই। তবে এইবারের অজুহাতটা বেশ বড় হয়ে দাঁড়ালো। সেই সাবজেক্ট আবার আমার সিলেবাসের বাইরে, তাই সুস্মিতা এবার গল্পটা এগিয়ে নিয়ে যাবে। প্রবাসীদের জীবনের একটা সিংহ ভাগ জুড়ে থাকে পরিচিত খাবারের খোঁজ। তবে সেই খোঁজে ইলিশ মাছ, মিষ্টি দই, কচুল্লতি খুব সহজে পাওয়া গেলেও কলকাতা বিরিয়ানি কিন্তু খুব একটা সহজলভ্য জিনিস নয়। অন্তত আমরা যেখানে থাকি সেখানে তো একেবারেই নয়। কলকাতায় থাকাকালীন অলিতে গলিতে সিরাজ আর্সেলান হওয়ার দৌলতে এই সুস্বাদু খাবারটা যে কখনো কষ্ট করে খুঁজতে হবে তা ভাবিইনি।
কিন্তু এদেশে বিরিয়ানি অনেক জায়গায় পাওয়া গেলেও কলকাতা বিরিয়ানি পাওয়া ভীষণই দায়। তাহলে উপায়? বিরিয়ানি খাওয়ার আকাঙ্ক্ষাকে ছেড়ে দেওয়া? ধুর, তা আবার হয় নাকি? ইউটিউবে রেসিপি থাকতে 4 বাঙালিকে আটকায় কে? তবে এখানে বলে রাখি, সায়নদা শালিনী না থাকলে আমি একেবারেই হয়তো এই সাহসটা দেখাতাম না। আমি এন্থু নিয়ে বিরিয়ানি বানাতে গেলেও আমার পাশের জন বলতেন, কাটিয়ে রে, সেদ্ধ মেরে দি। তা যাই হোক, বিরিয়ানি বানানোর সিদ্ধান্ত যখন নিচ্ছি তখন তো চোখে ভাসছে 1 প্লেট বিরিয়ানি, নাকে পাচ্ছি তার সুগন্ধ। তবে বানাতে গিয়ে বুঝলাম এ এক দক্ষযজ্ঞ। এত রকমের সামগ্রী লাগে এই বিরিয়ানি বানাতে যে কমপ্লিট ফর্দ বানিয়ে ইন্ডিয়ান বাজার থেকে সেগুলো সংগ্রহ করা ছিল একটা বড় পর্ব। কাবাব চিনি, আলু বোখরা, সাজিরা, কত যে নতুন রকমের মশলা ছিল তা তো দেখতেই পাচ্ছেন। তাহলে কি কি হলো? শাহি জিরা হয়ে গেছে, ব্ল্যাক পেপার, গ্রিন কার্ডামম, ব্ল্যাক কার্ডামমটা নিতে হবে দুটো। তারপর স্টেপ বাই স্টেপ রেসিপি ফলো করে ব্যাপারটাকে নামানো। সেখানেও আসল রান্নার আগে ছিল হাজারটা প্রিপারেটরি স্টেজ। যেমন বিরিয়ানির মশলা বানানো, যেখানে শুকনো খোলায় গোটা মশলাগুলো পরিমাণ মতন একটু ভেজে নিয়ে তাকে গ্রাইন্ড করতে হতো। পাশাপাশি মাংস ম্যারিনেট করে রাখা, চাল ধুয়ে তাকে ভিজিয়ে রাখা, জাফরান দুধে গুলে রাখা। বানানোর সময় ভাবছি জীবনে এতবার বিরিয়ানি খেয়েছি, কিন্তু এ বানানোর পিছনে যে এত ঝক্কি তা কখনো মাথাতেই আসেনি। এটা 1 গ্রাম কেসার, এটার দাম নিয়েছে $26, $26। তো ইজ ইট কস্টলিয়ার দ্যান ইন্ডিয়া? মানে ইন্ডিয়া থেকে আমরা এর থেকে সস্তায় পাই? আবার সে হিসাব নিকাশ করতে হবে। ইন্ডিয়াতে অনেক রকম ক্লাসের কেসার পাওয়া যায়, যেটা জেনারেলি পাওয়া যায় এভারেজ বা এগুলো 150-200 টাকাও পাওয়া যায়, একটু বেটার গুলো 500-600 টাকা। আচ্ছা, এটা যদি মানে এটা প্রিমিয়াম। এটা লেখা রয়েছে মেডিটেরেনিয়ান স্যাফরন। তো আমরা যেটা স্যাফরন আমাদেরও যেরকম নর্থের দিকে কাশ্মীর সাইডে, হ্যাঁ হিমালয়ান, যেটা এটা মেডিটেরেনিয়ান। প্রপার কাশ্মীর থেকে ওইখান থেকে স্যাফরন যেগুলো নিয়ে আসে ওইগুলোতে মানে 1000 টাকা কস্টেও এরকম চাই। আচ্ছা, অনেক সময় তো ভ্যারাইটি, মানে ওকে, স্মেল বা কালারের ভ্যারাইটি। দেখে দেবো, ওরা তো এতটা দেয়ও নি, অল্প, মানে খুব স্ট্রং এই স্ট্রং হয়। সুস্মিতা, সায়নদা আর শালিনী যেমন খাবার বানাচ্ছিল, আমিও তখন গল্প বানাচ্ছিলাম। দুটোর পদ্ধতি একই রকম। আমার মতে যত ধীরে সুস্থে বানানো যায় ততই মনের মতন তৈরি হয়। যার যেমন টেস্ট তার তেমন ধৈর্য। বিরিয়ানি বানাই বা গল্প, সবটাই সময় সাপেক্ষ। চাইলে এই একই বিরিয়ানি তাড়াহুড়ো করেও বানানো যায়, চাইলে এই একই গল্প কোনো চিন্তাভাবনা ছাড়াও বলা যায়। কিন্তু সেই খাবার খেতে আর সেই গল্প শুনতে কেমন লাগবে সেটা আসলেতে বোঝা দেয়। কাজ একরকম হলেও পদ্ধতি একরকম হবে তার কোনো মানে নেই। প্রবাসীদের জীবন একরকম হলেও সবাই সেই একই গল্প একরকমভাবে বলবে তারও কোনো যুক্তি নেই। তাই আমরা আসলেতে যেমন, আমাদের পছন্দ তেমনই হয়। প্রবাসীদের পরিস্থিতি একরকম হলেও সবার জীবনযাপনের পদ্ধতি একরকম নয়। বিরিয়ানিতে ধনে পাতা কলকাতা বিরিয়ানিতে ভাই দেওয়া যেতেই পারে, আমাদের বিরিয়ানি রেসিপি হিট করে যেতে পারে। না, you have to try something out of the box. মারাঠি বিরিয়ানিতে ধনেপাতা দিত, বাট প্লিজ না। আচ্ছা, ভিতরের লেয়ারে তো আচ্ছা, মাংসটা সবার তলায় দেয় না? ওটা এক লেয়ার আছে, এটা সেকেন্ড লেয়ার। যেই লেয়ারে বকবক করছিলি সেই লেয়ারে দিয়েছি। আমি বাবা করিনি, সায়নদা ক্যামেরা শিখছিল। না, কিন্তু আমার মনে হয় কেশরটা একটু ভেজাতে হতো। যাই করতে হতো এখন তাড়াতাড়ি করো, এখন এটা ফাইনাল স্টেজ। কি কি এটা কি? মিঠা আতর। আচ্ছা, ডিমটা দিই। এটা কি ইন্ডিয়া থেকে না এখানে কেনা? ইন্ডিয়া থেকে। মানে তুমি বিরিয়ানি বানাবে ভেবেই ইন্ডিয়া থেকে এসছো? একদম, মানে এই দেশে আমি কাজ করবো পরে আগে বিরিয়ানি বানাবো। $26 দিয়ে স্যাফরন কেনা হয়েছে, ঠিক আছে? হবে না, অলরেডি আলুর জন্য কয়েকটা মিস গেছে। স্ট্যান্ডে যত রং আছে সব বের করা হবে। ইয়েস, জিরো সাইডে দিয়ে দাও। 4টে বসিয়ে দাও। বসিয়ে এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, জাস্ট বসিয়ে দাও।
তবে এত বড় যজ্ঞে সবাই মিলে গল্প করতে করতে হাত লাগিয়েছিলাম দেখে পুরো ব্যাপারটা একটা বেশ উপভোগ্য অভিজ্ঞতাই ছিল আমাদের কাছে। শেষমেশ কটায় রাজকার্য শেষ হলো জানেন? 2:30 বাহ, 2:30 বাজে। আইডিয়াল টাইম ফর ডিনার। ইয়েস, 3টের সময় আমরা খাবো। তবে সব খাটনি পুষিয়ে যায় যখন মুখে সেই পুরনো স্বাদ এসে পৌঁছায়। যে খাবারটা বানাতে বানাতে ভাবতে গিয়ে মুখে জল আসছিল, সেটা যখন পেটে পড়লো তার অনুভূতি কেমন তা বলাই বাহুল্য। কারণ অল্পেতে স্বাদ মেটে না, আর এ স্বাদের ভাগ হবে না। We did it. আর এই যে আমি কনফিডেন্সটা পেলাম, সামনে থেকে পুরোটা দেখলাম, এর পরের বার আমার আর ভয় লাগবে না। আই ক্যান ট্রাই। অনেক কিছু লার্নিং। আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি। সি, এতটা ভালো এক্সপেক্ট করিনি। একটু সাহস করে করলে এগুলো খাওয়া যায়। এটা তুই শত চাইলেও পাবি না। কি জানি আমাদের যেখান থেকে আমরা খাই, আহা কিচেন, মানে কি আলু পুরি কুড়ি সব দেয়, কি ইউ উইল নেভার গেট দিস। চালটা দারুণ সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট। একদম ঠিক জায়গায় দিয়ে। চলো, গুড। আমি তো বলছি একদম সব ঠিক আছে। যাকে যার জন্যে এত খাটনি সেটা মনের মতন হলেই শান্তি। যেমনটা শুনলেন, খাওয়া দাওয়া শেষ করে শুতে শুতে হলো আমাদের ভোর 4টে 4:30। তবে গল্প এখনও শেষ নয়। এ তো খালি উৎসবের খাওয়া দাওয়া দেখলেন, এখনও তো আসল উৎসবটাই আপনাদের দেখানো বাকি। আর সেটার জন্যে নিয়ে যাব আপনাদের পরের দিন সকালে। সকাল হতেই আবহাওয়া দেখলাম একদম পারফেক্ট। শীতকাল কেটে গিয়ে এবার আস্তে আস্তে গরম পড়ছিল, এবং এই সময়তেই এই দেশে উৎসবের আমেজ শুরু হচ্ছিল। আমরা এদিকে পড়ে গেছিলাম তারায়। আগের রাতে তো দেখলেনই, শুতে শুতে দেরি হয়েছিল কত, তাই সকাল হতেই এই অবস্থা, উঠতে না উঠতেই তারা। আসলে যেখানে যাব আমরা সেখানে ভিড় হবে প্রচুর, ছোট থেকে বড় সবাই এই উৎসবের আনন্দ নেবে ভরপুর। চলুন আমাদের সাথে ঘুড়ি ওড়াতে। তো আজকে চলুন আমরাও ঘুড়ি ওড়াই, আমেরিকায় প্রথমবার। চলুন দিনটা কেমন যায় দেখতে থাকুন। কিন্তু গল্পটা সেই দিকে নিয়ে যেতে একটু সময় লাগবে, এখনো গন্তব্য অবধি পৌঁছানো বাকি আছে। এই দেশে সব জায়গায় ঘুড়ি ওড়াতে দেয় না, একটি নির্দিষ্ট জায়গা অবধি পৌঁছাতে হবে, এবং সেই অবধি আমাদের ওয়াশিংটন মেট্রো নিয়ে যাবে। গোটা শহর থেকে এবং আশপাশের জায়গা থেকে আসা মানুষ জড়ো হয় ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল নামক একটি মাঠের মাঝখানে। এই জায়গা এর আগেও আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন, গেলেই বুঝতে পারবেন। ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব সব জায়গায় একরকম হয় না, নির্ভর করে সেখানকার মানুষ, পরিবেশ, আবহাওয়া, আরও অনেক কিছুর ওপর। বলা যায় যেখানে যেমন অবস্থা সেখানে তেমন ব্যবস্থা। তবে কিছু উৎসব আছে যেটা স্থান কাল পাত্র নির্বিশেষে সব জায়গায় একই রকমভাবে পালন হয়, যেমন এই ঘুড়ি ওড়ানো। খেয়াল করে দেখবেন, ঠিক যেমন বাচ্চাদের মন স্বাধীন চেতা হয়, এই ঘুড়ি ওড়ানোটাও অনেকটা সেই স্বাধীন মনোভাবেরই পরিচয়। যেমন হাওয়া বইছে, ঘুড়িও সেদিকে ঘুরছে। তাই এরকম একটি খেলা সারা বিশ্বে ছড়িয়েছে। এই উৎসব বড় থেকে ছোট, এশিয়া থেকে আমেরিকা, ধর্ম, জাতি, বয়স নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষ পাশাপাশি এর আনন্দ নিচ্ছে। এবং সেই কারণেই এই উৎসবের সূত্রপাত কোথা থেকে সেটাই এখন আমাদের জানার ইচ্ছে। এই গল্প শুরু হয় প্রায় 3000 বছর আগে থেকে চায়নাতে। বৌদ্ধ সন্ন্যাসী এবং পদপ্রযোগদের হাত ধরে সিল্ক রুট দিয়ে এই প্রথা চায়না থেকে আসে ভারতে, এবং তা ছড়িয়ে পড়ে এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তে। ইউরোপ বা আমেরিকায় কিন্তু এর আগমন হয় তুলনামূলকভাবে অনেক পরে, কয়েকশো বছর আগে মাত্র। আমেরিকার সবচেয়ে বড় কাইট ফেস্টিভ্যাল হল ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এই ব্লসম কাইট ফেস্টিভ্যাল, যেটা হয় এখানে চেরি ব্লসম ফেস্টিভ্যালের পাশাপাশি। দেশের রাজধানীর ন্যাশনাল মল এরিয়াতে আয়োজন করা হয় এটি, যেখানে ঘুড়ি ওড়ানোর পাশাপাশি হয় হরেক রকমের কার্যকলাপ। যেমন ঘুড়ি বানানো শেখায়, এক্সপার্ট কাইট ফ্লায়াররা বিশাল বিশাল ঘুড়ি ওড়ায়, ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হয়। ওই যে কাইট উঠছে।
আমাদের কাইট আছে। হ্যাঁ, কি হয়েছে? আমাদেরও কাইট আছে, কাইটটা বেঁকে না যায়। ওই দেখ কত কত কাই। Which is that way? তো ওদিকে that way কি? Entrance is that way. ও, এই জায়গায় কত লোক এসেছে সেটা আশা করি বোঝাই যাচ্ছে। এই ভিড় কাটিয়ে আমাদের একটি জায়গা খোঁজার দরকার ছিল। অনেকটা আমাদের দুর্গাপুজোর সময় ম্যাডক স্কোয়ারে জায়গা খুঁজে খবরের কাগজ পেতে বসার মতন। সেই এক্সপিরিয়েন্স এইখানেও কাজে লাগবে সেটা কল্পনাতেও ভাবিনি। এই দেখ সবাই পিকনিক করে বসে আছে, পিকনিক করছে। দিস হোয়াট ইট ইজ। ঠিক আছে, আমরা কি ওইদিকে যাব? জায়গাটা খুঁজে তারপর আমরা আমাদের নিজেদের ঘুড়ি ওড়ানোর ব্যবস্থা করব। আমরা আপাতত সেই বসার ব্যবস্থা করি। আপনাদের ততক্ষণে এই কাইট ফেস্টিভ্যালের সম্পর্কে আরও কিছু তথ্য বলে দিই। কাইট বা ঘুড়ি হলো প্রথম মানুষ কর্তৃক হাওয়ায় চলা যন্ত্র, যার অনুপ্রেরণাতেই আধুনিক বিমান বা এরোপ্লেনের জন্ম। 1967 সালে ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের প্রথম অধ্যক্ষ পল জারবার এই কাইট ফেস্টিভ্যালটি সূচনা করেন। তিনি ছিলেন এক দারুণ এভিয়েশন এনথুসিয়াস্ট, যিনি এই ফেস্টিভ্যালটিতে নানান ওয়ার্কশপ, লেকচার সিরিজ এবং বিভিন্ন ধরনের ঘুড়ির এক্সিবিশন করেন, যা তিনি নিজে তার স্ত্রীর সাথে বানিয়েছিলেন। আজ এই ন্যাশনাল মল এরিয়াতে গিজগিজ করছে দেশ বিদেশের মানুষ। ছোটদের সাথে একাধারে বড়রা হাত মিলিয়েছে এই রঙিন প্রাণবন্ত উৎসবকে সার্থক করতে। এও কিন্তু প্রবাসী জীবনের এক প্রতিরূপ বলতে পারেন। বিভিন্ন দেশের মানুষ এক জায়গায় জড়ো হয়েছে কিছু আনন্দের মুহূর্তের সাক্ষী হতে। ভোগ কাটার মতন। মাঝের মধ্যে কিছু না বলে অসংখ্য মানুষের আওয়াজ শুধু শুনতেও ভালো লাগে। এতে উৎসবের অনুভূতি দেয়, চারিদিক খুশিতে মেতে ওঠে। অনেকটা নিজের শহরের চেনা পরিবেশের মতন মনে হয় যখন দূর থেকে ঢাকের মতন একটি অন্য আওয়াজ শুনতে পাওয়া যায়। শুনছেন, এটি একটি জাপানিজ ইনস্ট্রুমেন্ট যেটার বাজানোর ধরন একটু আলাদা, কিন্তু তাল মেলাতে গিয়ে দেখবেন এও যেন কোথাও একটা শোনা। এখন এই গল্পতে এতগুলো মানুষকে চোখে দেখছেন, বলা মুশকিল কোন মানুষ কোথাকার। আমরা যেমন ভারতীয়, কেউ এখানে আমেরিকান, কেউ চাইনিজ, কেউ ব্রিটিশ, কেউ স্প্যানিশ, কেউ পর্তুগিজ। হয়তো জনে জনে জিজ্ঞেস করলে গোটা পৃথিবীর একটাও দেশ হয়তো বাকি থাকবে না। এরকম একটি উৎসবের মাঝখানে আমাদের সবার পরিচয় শুধুমাত্র মানবজাতি বলা যায়। তাহলে কি উত্তর দিতে পারবেন কেন সময় সময় কোন উদ্দেশ্যে আমরা নিজেদের ভাগ করার চেষ্টা করি? কেন একে অপরের থেকে আলাদা প্রমাণ দিতে ব্যস্ত হয়ে যাই? এই আমেরিকাও একসময় এই বৈষম্যের শিকার ছিল। সাদা আর কালো নিয়ে অনেক বক্তব্য ছিল। সেই ইতিহাস এই দেশ মানতে বাধ্য হয়েছে এবং তাকে গোড়া থেকে সরাবার জোর কদমের চেষ্টা আজও চলছে।
আসলেতে সারা বছর আমরা যাই চিন্তাধারা রাখি না কেন, এরকম একটি উৎসব এসে সব মুছে দেয়, সবাইকে একসাথে মিলেমিশে থাকতে শেখায়। কোথায় বসেছিলাম আমরা, দেখ এটা পুরো আকাশটা ছেয়ে গেছে পুরো ঘুড়িতে, তাকালে মনে হচ্ছে পুরো আকাশটা ছেয়ে গেছে। তাই এই উৎসব বছরের পর বছর ঘুরে ঘুরে আসে এবং প্রত্যেক দেশের অধিকাংশ মানুষ এই উৎসবের আনন্দে মেতে ওঠে। বাঙালিদের মধ্যে সেরকমই এক উৎসব হলো দুর্গাপুজো। সেই পুজো এখন দরজার কাছে এসে সাড়া দিচ্ছে, আর আমরাও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি। বাড়ি যাচ্ছি, তাই আপনাদের কাছে কিছুটা সময় চাইছি। আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে বাড়ি ফেরার গল্প আপনাদের খুব পছন্দের, এবং প্রত্যেক বছরের মতন এই বছরেও আমরা বাড়ি ফেরার গল্পের সিজন 3 নিয়ে আসছি। আর প্রত্যেক বছরেরই মতন গল্পের নাম একরকম হলেও গল্প আলাদা হবে, সেটার কথা দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব নতুন গল্প নিয়ে আসব, আর এইবার আমাদের জীবনের একটি বিশাল বড় খবর নিয়ে ফিরব। এই গল্পে এত দূর আসতে আসতে অনেকটা সময় নিয়ে ফেললাম আপনাদের, তাই আজ আমরা আসি। পরের গল্পটা বলবো আমাদের দেশ থেকে। সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সাথে আবার দেখা হবে কলকাতায়। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ। পুজো সবার ভালো কাটুক, সুস্থ কাটুক, ভালো থাকবেন। গুড বাই।